আমাদের আজকের আয়োজন হুমায়ূন আহমেদের লেখা সাহিত্য বাসর। বাবার অসংখ্য বাতিকের একটি হলো সাহিত্য বাতিক। মাসে অন্তত দুবার বাসায় সাহিত্য বাসর নামে কি যেন হতো বলছি এই কারণে যে আমরা ছোটরা জানতাম না কি হতো। আমাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। সাহিত্য চলাকালীন আমরা হইচই করতে পারতাম না, উঁচু গলায় কথা বলতে পারতাম না, শব্দ করে হাসতেও পারতাম না। এর থেকে ধারণা হতো বসার ঘরে তারা যা করছেন তা খুবই গুরুত্বপূর্ণ। পর্দার আড়ালে দাঁড়িয়ে একদিন খানিকটা শুনলাম। আমার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর মনে হলো। একজন খুব গম্ভীর মুখে একটা কবিতা পড়ল, অন্যরা তার চেয়েও গম্ভীর মুখে শুনল। তারপর কেউ বলল ভালো হয়েছে, কেউ বলল মন্দ। এই নিয়ে তর্ক বেঁধে গেল। নিতান্তই ছেলে মানুষই ব্যাপার। একদিন একজনকে দেখলাম রাগ করে তার লেখা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। অমনি দুজন ছুটে গেল তাকে ধরে আনতে। ধরে আনা হলো। বয়স্ক একজন মানুষ, অথচ হাউমাউ করে কাঁদছে। কি অদ্ভুত কাণ্ড! কাণ্ড এখানে শেষ না। ছিঁড়ে কুচি কুচি করা কাগজ এরপর আঠা দিয়ে জোড়া লাগানো হতে লাগলো। সেই লেখা পড়া হলো। সবাই বলল অসাধারণ। এই হচ্ছে বাবার প্রাণপ্রিয় সাহিত্য বাসর। সারাটা জীবন তিনি সাহিত্য সাহিত্য করে গেলেন। কতবার যে তিনি ঘোষণা করেছেন এবার চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ করবেন। সাহিত্য এবং চাকরি দুটো একসঙ্গে হয় না। ট্রাঙ্কে বোঝাই ছিল তার অসমাপ্ত পাণ্ডুলিপি, গল্প, কবিতা, নাটক, থরে থরে সাজানো। বাবার সাহিত্য প্রেমের স্বীকৃতি হিসাবে আমাদের বসার ঘরে বড় একটা বাঁধানো সার্টিফিকেট ঝোলানো, যাতে লেখা ফয়জুর রহমান আহমেদকে সাহিত্য সুধাকর উপাধিতে ভূষিত করা হয়েছে। এই উপাধি তাকে কারা দিয়েছে, কেন দিয়েছে, কিছুই এখন মনে করতে পারছি না। শুধু মনে আছে বাঁধানো সার্টিফিকেটটির প্রতি বাবার মমতার অন্ত ছিল না। বাবার মৃত্যুর পর সমাধিফলকে আমি এই উপাধি এবং শোকগাথায় রবীন্দ্রনাথের 2 লাইন কবিতা ব্যবহার করি। দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিকদের হঠাৎ আমাদের বাসায় উপস্থিত হওয়া ছিল আরেক ধরনের ঘটনা। বাবা এদের কাউকে নিমন্ত্রণ করে আনতেন না, তার সামর্থ্য ছিল না। তিনি যা করতেন তা হচ্ছে মানি অর্ডার করে তাদের নামে 5 টাকা বা 10 টাকা পাঠিয়ে কুপনে লিখতেন, জনাব, আপনার ড্যাশ 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 কবিতাটি ড্যাশ 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 পত্রিকার ড্যাশ ড্যাশ সংখ্যায় পড়িয়া মনে বড় তৃপ্তি পাইয়াছি। উপহার হিসাবে আপনাকে সামান্য কিছু অর্থ পাঠাইলাম। উক্ত অর্থ গ্রহণ করিলে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকিব। ইতি প্রতিভামুগ্ধ ফয়জুর রহমান আহমেদ, সাহিত্য সুধাকর। ওই কবি নিশ্চয়ই তার কাব্যের জন্য নানান প্রশংসা বাক্য শুনেছেন, কিন্তু মানি অর্ডারে টাকা পাওয়ার ব্যাপারটা না ঘটারই কথা। প্রায় সময়ই দেখা যেত আবেগে অভিভূত হয়ে যশোহর বা ফরিদপুরের কোনো কবি বাসায় উপস্থিত হয়েছেন। এমনিভাবে উপস্থিত হলেন কবি রওশন ইজদানি। পরবর্তীকালে তিনি খাতেমুন নবীন গ্রন্থ লিখে আদমজী পুরস্কার পান। যখনকার কথা বলছি তখন তার কবি খ্যাতি তেমন ছিল না। আমার পরিষ্কার মনে আছে, লুঙ্গি পরা ছাতা হাতে এক লোক রিক্সা থেকে নেমে ভাড়া নিয়ে রিক্সাওয়ালার সঙ্গে তুমুল তর্ক জুড়ে দিয়েছেন। জানলাম ইনি বিখ্যাত কবি রওশন ইজদানি। আমাদের বলে দেওয়া হলো যেন হইচই না করি, চিৎকার না করি। ঘরে একজন কবি বাস করছেন। কবিতা লেখার মুডে থাকলে সেই মুডের ক্ষতি হবে। দেখা গেল কবি সারা গায়ে সরিষার তেল মেখে রোদে গা মেলে পড়ে রইলেন।
আমাকে ডেকে বললেন, এই মাথা থেকে পাকা চুল তুলে দে। কবি সাহিত্যিকরা আলাদা জগতে বাস করেন। মানুষ হিসেবে তারা অন্যরকম বলে যে প্রচলিত ধারণা আছে, কবি রওশন ইসদানিকে দেখে আমার মনে হলো ওই ধারণা ঠিক না। তারা 8-10টা মানুষের মতোই, আলাদা কিছু না। আমার আদর যত্নে খুব সম্ভব পাকা চুল তোলায় দক্ষতায় সন্তুষ্ট হয়ে তিনি আমাকে একদিন ডেকে বললেন, খাতা কলম নিয়ে আয়, তোকে কবিতা লেখা শিখিয়ে দেই। আমি কঠিন গলায় বললাম, আমি কবিতা লেখা শিখতে চাই না। তিনি বিস্মিত হয়ে বললেন, তাহলে কি শিখতে চাস? কিছুই শিখতে চাই না। আসলেই তাই, শৈশবে কারো কাছ থেকে আমি কিছুই শিখতে চাইনি, এখনো চাই না। অথচ আশ্চর্য, আমার চারপাশে যারা আছেন তারা ক্রমাগত আমাকে শেখাতে চান। অর্থনীতি, সমাজনীতি, দর্শন, ভাষা এবং বাংলা বানানের শিক্ষকরা আমার চারপাশে আছেন। পণ্ডিত ব্যক্তি থেকে শুরু করে 18-19 বছরের তরুণী সবাই আমার শিক্ষক। সবাই আমাকে শেখাতে চান, হয়তো ভালোবাসা থেকেই চান, কিন্তু আমার কিছুই শিখতে ইচ্ছা করে না, জানতে ইচ্ছা করে না। জানবার কথা নামের একটি বই শৈশবেই ছিঁড়ে কুটি কুটি করে ফেলেছিলাম এই কারণেই। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা সাহিত্য বাসর। ধন্যবাদ সবাইকে।